আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। সবজির দাম কমলেও বোতলজাত সয়াবিনের সরবরাহ নেই। জানাবো রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। এদিকে টাকা আত্মসাৎ করলেন ম্যানেজার, মামলা মাঠকর্মীর নামে। এবং সর্বশেষ জানাবো ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার কবে হবে কার্যকরী পদক্ষেপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই, বললেন রিজভী। ভারতের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা মনে করেছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না? আপনারা রসুন, আদা, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারবো না? এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন। আপনারা গরু রপ্তানি 5 বছর বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ঠিকই গ্রামের বাড়িতে গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলেছে। এক কোরবানির ঈদে এদেশে 1,20,00,000 গবাদি পশু কোরবানি হয়। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে রিজভী আরো বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। পেঁয়াজ, রসুন, আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানেন। আপনারা মনে করেন আপনারাই শুধু একটি দেশ পৃথিবীতে? আর কি দেশ নেই পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন ও তেল আমদানি করতে পারবো? সেসব দেশ কি নেই? আপনারা মনে করছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ অবস্থা কাহিল হবে? অবস্থা কাহিল হয়েছে আপনাদের। আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের নিউ মার্কেট বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষ ওই কলকাতায় গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করে চিকিৎসা করতে যায় হাসপাতালে। হাসপাতাল আর চলবে না। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, কিংবা অন্য দেশে যাবে চিকিৎসার জন্য। আপনাদের মতো হিংসা দ্রোহী যারা আমাদেরকে ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ রক্ত মূল্যে স্বাধীনতা কেনা এই জাতি, এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নত যেন করবেন, সে জাতি বাংলাদেশ নয়। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে। আরো কত মিথ্যা অপপ্রচার চলছে। আমরা বলছি একটি স্বাধীন সর্বজনীন দেশে আপনারা দাবি করলে, আমি আগেও বলেছি আমরা আমাদের নবাবের এলাকা ওই বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। এটা একটা তো আমাদের ন্যায্য পাওনা। এই কথাগুলো আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও এই উপমহাদেশে আমরা একসঙ্গে করেছি। সবজির দাম কমলেও বোতলজাত সয়াবিনের সরবরাহ নেই। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম 5 টাকা কমেছে। প্রতি ডজন ডিমের দাম 5 টাকা কমে 145 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ, চিনি, ছোলা ও শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। এদিকে বাজার থেকে অনেকটা উধাও হয়ে গেছে সয়াবিন তেল। মিরপুর মুসলিম বাজারে বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবারেও বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু 80 টাকায় বিক্রি হয়েছে, যা মঙ্গলবারে এসে 5 টাকা কমেছে। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামও কমেছে। ফুলকপি, বাঁধাকপি ও লাউ পিস হিসেবে 5 টাকা থেকে 10 টাকা কমেছে। প্রতি কেজি টমেটো 130 টাকা থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 160 টাকা। একইভাবে প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 110 টাকায়। গত সপ্তাহে যা ছিল 140 থেকে 150 টাকা। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 5 টাকা কমে 145 টাকা বিক্রি হচ্ছে। বিক্রমপুর ডিম ভান্ডারের স্বত্বাধিকারী মাসরুল আলামিন বলেন, বাজারে শীতকালীন সবজির যোগান বেড়েছে, ডিমের উপর চাপ কিছুটা কম। গত সপ্তাহে প্রতি হালি ডিম বিক্রি হয়েছে 150 টাকা। গত বুধবার থেকে 145 টাকা বিক্রি হচ্ছে। মিরপুর 12 নম্বরে মুসলিম বাজারের 5 থেকে 6টি মুদি দোকান ঘুরে মেলেনি কারণ সয়াবিন তেল। আলী মুদ্দিন নামের একজন বিক্রেতা বলেন, কোম্পানির রেট বাড়াবে, এখন সাপ্লাই বন্ধ। 2-3 দিন ধরে কোনো সয়াবিন তেল দিচ্ছে না। আরেক বিক্রেতা বলেন, অনেক দোকানে সয়াবিন তেল নাই, অনেকেই আবার মজুত করে রাখছেন, দাম বাড়লে বেশি দামে বিক্রি করবে। কয়েকটি দোকানে প্যাকেটজাত সয়াবিন পাওয়া গেছে, তার তেল বিক্রি করেছে গায়ের রেটেই। রূপচাঁদে 1 লিটার সয়াবিন তেল 167, 3 লিটার 334 টাকা ও 5 লিটার 818 টাকায় বিক্রি হতে দেখা গেছে। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আরজিকর হাসপাতালে কিছুদিন আগে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে কাঁপন ধরেছিল। আরজিকরে চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন, যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। আর এই আন্দোলনের শুরুর দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে ব্যবহার করা স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে বামপন্থী সিপিএম এর ছাত্র যুবকর্মীরাও স্লোগান দিচ্ছিলেন, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। যেভাবে বাংলাদেশের স্লোগান উঠেছিল দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ, সেই আরজিকর আন্দোলন এখন অতীত।
নিস্তরঙ্গ প্রায় শেষ, কিন্তু বাংলাদেশ এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগে অস্ত্র বানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো নতুন করে আন্দোলনের রাস্তায় নামার ছক কষছে। আন্দোলনের রাজনৈতিক ফায়দার হিসেবে নিকেশ আঁচ করে শাসক তৃণমূল অবস্থান নিয়েছে। তবে তা খানিক এলোমেলো বলে দলেরই অনেকে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন তিনি বিদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তিনি। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটের সংখ্যে তার হিসেব বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়। তিনি বারবার বলেছেন আমরা সকলেকেই ভালোবাসি, প্রত্যাশিত ভাবেই বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লাভের হিসাব কষতে শুরু করে দিয়েছে। বিশেষ করে বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলো রাস্তায় নামায় এবং আন্দোলন থাকার তগিৎ চোখে পড়ছে। বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের ভূমিকাও। তাতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনি রয়েছে সিপিএম, কংগ্রেসও। আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যেক শিবির নেতা তাদের ফর্মুলার কথা গোপন করেছেন না। 2019 সালের লোকসভা, 2021 সালের বিধানসভা কিংবা 6 মাস আগে হয়ে যাওয়া আরো একটি লোকসভায় ভোট পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতির মূল অস্ত্রই ছিল মেরুকরণ। তার সঙ্গে জুড়ে ছিল দুর্নীতি এবং অন্যান্য বিষয় নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু 2019 সালে অর্থাৎ পাওয়া সাফল্য পরবর্তীকালে আর ধরে রাখতে পারেনি তারা। সেই বিজেপি বাংলাদেশে হিন্দুদের উপর কথিত অত্যাচার নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারাও ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। সমান্তরালভাবে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও। আনুষ্ঠানিকভাবে বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী অবশ্যই বলেছেন আমরা কোনো লাভ ক্ষতি দেখে রাস্তায় নেই, বাঙালি হিন্দুদের বিপন্ন অবস্থা আমাদের উদ্বিগ্ন রয়েছে। তিনি বলেন 500 বছর আগে মহাপ্রভু সচৈতন্যের সঙ্গে যা হয়েছিল ইসকনের সন্ন্যাসী চিন্ময়ী কৃষ্ণের সঙ্গেও তাই হয়েছে। বিজেপির অনেক নেতা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে পশ্চিমবঙ্গের আবেগ রয়েছে। কলোনি এলাকার বহু মানুষ এই পরিস্থিতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেন, ফলে সংঘবদ্ধ করার প্রশ্নে কর্মসূচি করতে হচ্ছে। এই কথা ঠিক যে গত কয়েকটি ভোটে বিজেপি যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলমান বা 70% 30%-এর কথা বলেছে, তেমনি তৃণমূলে বাঙালি অস্মিতাকে জাগিয়ে বিজেপিকে বহিরাগত প্রমাণ করার রাজনৈতিক আখ্যান তুলে ধরেছিল। রাজ্যের বিরোধী দল বিজেপির কিছু নেতা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিপন্নতা নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন জারি রাখতে পারলে তৃণমূলের বাংলা ও বাঙালির রাজনীতিকে ধাক্কা দেওয়া যাবে। তবে সেজন্য সাংগঠনিক জোর কতটা রয়েছে তা নিয়েও সংশয়ের কথা গোপন করেছেন না পদ্ম শিবির প্রথম সারির নেতা। কারণ আন্দোলনের আর ভোট বাক্সে তার প্রতিফলন যে ঐকিক নিয়মে হয় না তা বিজেপি নেতাদের অজানা নয়। আরজিকর আন্দোলনে যে নাগরিক ক্ষোভ আশ্রয় পড়েছিল, রাজপথে শহরাঞ্চলে যার প্রভাব ছিল সবচেয়ে বেশি, সদস্য প্রাপ্ত উপনির্বাচনে তা কোনো ছাপ ফেলেনি। যদিও অনেকের মতে বিজেপি যে পাঠ্যক্রম মেনে রাজনীতি করে তাতে আরজিকর আন্দোলন তাদের জন্য উর্বর জমি ছিল না, তা মাসখানেকের মধ্যে প্রমাণিত হয়েছে। বিজেপির আস্তে আস্তে ছাড়াতে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের বেশি উপযোগী উপাদান রয়েছে বলে মনে করেন পদ্ম শিবিরের নেতৃত্বের বড় অংশ। বাংলার বিধানসভায় বাম কংগ্রেসের শূন্য ছোট ভোট শতাংশেরও তারা প্রান্তিক শক্তিতে পরিণত। সেই দুই শক্তিও অঙ্ক কষেই বাংলাদেশ নিয়ে রাস্তায় নামছে। সিপিএম সরাসরি বলেছে যে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তারা সচেতন ভাবে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। একই সঙ্গে ভারত ফিলিস্তিনে জুড়ে দিচ্ছে, যার অর্থ আন্তর্জাতিকগত ভাবে প্রতিষ্ঠা দেওয়া। কিন্তু সিপিএম নেতারা যে অঙ্ক করছেন তা হলো হিন্দু ভোট, বিশেষ করে কলোনি এলাকার হিন্দু ভোট, যা একসময় ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি। কিন্তু বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে সেই ঘাঁটি কার্যত তছনছ হয়ে গেছে। বামের ভোট ধাপে ধাপে চলে গেছে রামের বাক্সে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাস্তায় নেমে সেই ক্ষতকেই প্রলেপ দিতে চাইছেন বামরা। 6 ডিসেম্বর প্রতি বছর সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করা। 1992 সালের ওই দিনে বাবরি মসজিদ গুড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এবার 6 ডিসেম্বর কলকাতা সিপিএম যে মিছিল করে চলেছে তার বিষয়ে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলে একটা সময় পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের সিংহভাগ ছিল বামেদের দখলে। 2009 সাল থেকেই সেই ভোট ঢলে পড়েছিল মমতার দিকে। ক্রমে সেই ভোটই এখন তৃণমূলের পুঁজিতে পরিণত, আর হিন্দু ভোট টেনে নিয়েছে বিজেপি, যার ফলস্বরূপ জামায়াত রক্ষা করাই দুষ্কর হয়ে যাচ্ছে বাম কংগ্রেসের। মুসলিম ভোট ভাঙার ক্ষেত্রে অবশ্যই কৌশিক নিয়েছিল সিপিএম ফুরফুরা শরিক আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিককে সামনে রেখে ভোট ভাটার সেই কৌশল সফল হয়নি, বরং মালদাহ মুর্শিদাবাদের মতো যেসব জেলায় কংগ্রেসের সঙ্গে কিয়দাংশ মুসলিম ভোট ছিল তাও চলে গেছে তৃণমূলের ঘাঁটিতে। কংগ্রেসও বাংলাদেশে নিয়ে কর্মসূচি ঘোষণা দিয়েছিল। বেলঘেরিয়াজে তরুণ বাংলাদেশের বন্ধুত্ব বাড়িয়ে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন সেই সায়ন ঘোষের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি
শঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতারা। ফলে এটা স্পষ্ট যে কংগ্রেসের বিরোধী পরিসরে বিজেপি সমর্থন থাবা বসানোর কৌশল নিয়েই বাংলাদেশ নিয়ে সক্রিয় থাকার চেষ্টা করছেন। যদিও কংগ্রেসের তরুণ নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য বিজেপি সীমান্তে গিয়ে উত্তেজনা তৈরি করেছে, কিন্তু বেলঘরিয়ান যায়নি। তার কারণ একটাই, সায়ন বাংলাদেশে যে বন্ধুত্বের বাড়ি দিয়েছিলেন, তিনি ধর্মীয় পরিচালনায় মুসলিম, সেই পরিচালনায় সায়নকে আগলে রেখেছিলেন। সায়নের বন্ধুত্বই তাকে জীবনে ঝুঁকি নিয়ে গেঁথে সীমান্তে পৌঁছে দিয়েছিলেন। বিজেপি সেটা বিপণন করতে পারে না, তাই সায়নের বাড়িতে যায়নি। বাংলাদেশের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের দলগত অবস্থান আগে স্পষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, বিদেশের ঘটনায় কেন্দ্রীয় সরকার যে অবস্থানে নেবে সেটাই তৃণমূলের অবস্থান। মমতা দাবি করেছেন জাতিসংঘের সঙ্গে কথা বলে বাংলাদেশ শান্তিরক্ষা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করুক ভারত সরকার। এভাবে শান্তি সেনা পাঠানো যায় কিনা বা কূটনৈতিক স্তরে তেমন সুযোগ রয়েছে কিনা তা নির্ণয়ে বিতর্ক রয়েছে। তবে তৃণমূলের দলগত অবস্থা স্পষ্ট করার উপায়েও বাংলাদেশের বিষয়ে মন্তব্য করেছেন। বুধবার তৃণমূলের মুখপাত্র প্রতিবেদনের শিরোনাম লেখা হয়েছে, ইউনূস সরকারের সব অসভ্যতা চলছে। তৃণমূলও করা কথা বলেছে। অঙ্ক কষেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এই দলের প্রথম সারির একজন নেতা বলেছেন, আমরা যদি এই অবস্থানে না নেই তাহলে বিজেপি হিন্দু ভোটে আরো মেরুকরণ করার চেষ্টা করবে। সেই সুযোগ ওদের দেওয়া হবে কেন? তৃণমূলের নেতারা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ালে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা ভালো করে জানেন মমতার সামনেই তারা নিরাপদ সীমান্তবর্তী এলাকায় বিজেপি যাতে উস্কানি না দিতে পারে সেদিকেও সাংগঠনিক খেয়াল রাখতে হচ্ছে বলে দাবি করেন দলটির নেতারা। টাকা আত্মসাৎ করলেন ম্যানেজার, মামলা মাঠকর্মীর নামে। নাটোরের গ্রাহকদের 23,76,600 টাকা আত্মসাৎ করেছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নামে একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক। কিন্তু ওই টাকা আদায় নিরাপদ মাঠকর্মীর কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ফাঁকা চেকের স্বাক্ষর নেওয়া ও থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তদন্তে ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণ হলেও অন্যভাবে মাঠকর্মীদের চাকরিচ্যুত সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এই ঘটনায় বড়াইগ্রাম থানার বেসরকারি সংস্থা রিক কর্তৃপক্ষ এবং মাঠকর্মীর সাজেদা খাতুন পাল্টাপাল্টি মামলা করেছেন। অনুসন্ধানে জানা যায়, বেসরকারি সংস্থা রিকের নাটোর সদর শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান গত 13 জুন 23,76,600 টাকা তুলে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে গত 25 জুন নাটোর সদর থানায় অভিযোগ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।